নমস্কার প্রিয় বাংলাভাষী। আমরা মহাভারতের বিকর্ণের নাম কেউ শুনেছি? বিকর্ণ দুর্যোধনের এবং দুঃশাসনের ভাই। 100 জন যে ভাই ছিল তার মধ্যে একজন, কিন্তু আমরা তার নাম শুনিনি। কিন্তু এই বিকর্ণ যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তখন ভরা সভায় সেখানে ভীষ্ম, দ্রোণাচার্য, পাণ্ডবদের পঞ্চপাণ্ডব যার স্ত্রীর বস্ত্রহরণ হচ্ছে, দুর্যোধন থেকে শুরু করে সমস্ত রথী মহারথী চুপচাপই ছিলেন, কিন্তু একমাত্র বিকর্ণই প্রতিবাদ করেছিল। বিকর্ণ বলেছিল তার দাদা দুর্যোধনকে যে, দাদা তুমি কিন্তু এই নারকীয় যে ঘটনা ঘটাচ্ছ এটা করিও শান্তি পাবে না, তোমার কিন্তু পতন অনিবার্য, তুমি এটাকে বন্ধ করো আর নারীকে মর্যাদা দিতে শেখো। কিন্তু সেদিন কিন্তু দুর্যোধন শোনেননি এবং বিকর্ণকে বলেছিল ঠিক আছে তুই পাণ্ডুদের হয়ে যুদ্ধ কর। তো বিকর্ণ তার উত্তরে বলেছিল, দাদা আমি আমার কর্তব্য করছি, যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা অন্যায় সেটা অন্যায়। আমার যুদ্ধটাও তোমাদের সাথে করতে হবে এবং তোমরা আমাদের যেহেতু ভাই, আমরা সবাই মিলে কিন্তু পাণ্ডবের বিরুদ্ধে যুদ্ধ করব। এবং দেখা গেছে যে যুদ্ধক্ষেত্রে সেই বিকর্ণ ভীমের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, পরাক্রমভাবে লড়াই করেছিল এবং সেই লড়াইতে ভীমের কাছে মারা যায়। বাট বিকর্ণ কিন্তু নিজের ধর্ম ত্যাগ করেনি এবং ন্যায়কে ন্যায় বলেছিল, অন্যায়কে অন্যায় বলেছিল। আমরা এই যে নারী শক্তির কথা বলছি, এই যে নারীকে অসম্মানের কথা বলছি, আমরা দেখছি প্রায় হচ্ছে। তার একটা জ্বলন্ত উদাহরণ আরজিকরে যে তিলোত্তমা, যার এত বড় অ্যাক্সিডেন্ট বলুন, ইনসিডেন্ট বলুন, যাই বলুন না কেন, দুর্ঘটনা তার সাথে ঘটেছে, বাবা মার কিন্তু কোল খালি হয়েছে। যেমন যাদবপুরের সেই স্টুডেন্টের কথা আমরা 1 বছর 2 বছর আগে শুনেছিলাম, বেশ কিছুদিন আন্দোলন হয়েছিল, বেশ কিছু কথাবার্তা আগে যাচ্ছিল, জাস্টিসের জন্য লড়াই করছিল, বাট সেটাও কিন্তু থেমে গেছে, হয়তো বা এটাও থেমে যাবে। কিন্তু আমরা চাইলে কিন্তু এই যে সিঙ্গেল ভোটার আমরা কিন্তু বিকর্ণ হতে পারি, আমরা রুখতে পারি এইসব ইনসিডেন্টগুলো। নারীকে সম্মান দেওয়াটা আমাদের কর্তব্য। কর্মক্ষেত্র থেকে শুরু করে সব জায়গায় নারীরা কিন্তু আজ সেই জায়গায় পৌঁছাতে চাইছে, কিন্তু তাদের সাপোর্ট লাগবে। সেই সাপোর্ট কিন্তু আমরা দিতে পারি না। আমরা যে চাকরি করতে বেরোই, আমাদের অর্ধাঙ্গিনীকে বাড়িতে রেখে যারা আমাদের পুরো ফ্যামিলিটাকে সামলায়, আমাদের বাচ্চাকে সামলায়, বাচ্চার ভালো মন্দ, তার স্বামীর ভালো মন্দ, তার ফ্যামিলির ভালো মন্দ যে সামলায়, তাকে কিন্তু আমরা যথার্থ রেসপেক্ট করি না, সম্মান দিই না এবং বলি সারাদিনে তুমি কী করেছো। বাট সংসারের এত কাজ সামলেও সে কিন্তু হাসি মুখে সেই কথা শোনে এবং স্বামীর সেবা করে, সন্তানের সেবা করে, ফ্যামিলির কথা ভেবে নিজের জীবন উৎসর্গ করে। তাদেরকে আমরা শিক্ষিত করি না। আমরা মায়েরা বলি মেয়ে তো একদিন বড় হয়ে বিয়ে হয়ে যাবে, কি হবে পড়াশুনো করে। আমরা ভয় পাই তাদেরকে কাজে পাঠাতে, কর্মক্ষেত্রে তাদের যাতে অবমাননা না হয় সেদিকটা আমরা কোনো লক্ষ্য না রেখে, সেদিকের কথা না ভেবে, সেদিকের প্রতিবাদ না করে আমরা সব মেয়েদেরকে বলি না না বাইরে গিয়ে লাভ নেই, বাইরে যাওয়া যাবে না। কিন্তু নারীর শিক্ষা, নারীকে সম্মান দেওয়া যদি আমরা প্রতিটা ছেলেকে, আমরা যারা ছেলে মায়েরা যদি তার ছেলেদেরকে বলে যে নারীদেরকে যথেষ্ট সম্মান দেবে, বাইরে গিয়ে কোনো রকম বিহেভিয়ার ভুলভাল করবে না, খারাপ কথা বলবে না, এই সম্মানটুকু যদি শেখানো হয় প্রত্যেক ছেলেদেরকে, হয়তো একটু একটু করে এক একজন ছেলে বিকর্ণ হবে এবং ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় তারা প্রতিবাদ করবে এবং হয়তো একটা সিকিউরিটি পাবে। নারীরা রাতের অন্ধকারেও তারা একা একা কর্মক্ষেত্র থেকে ফিরতে পারবে। আজ বাড়ির ওয়াইফরা বা অর্ধাঙ্গিনীরা আছে বলে আমরা কিন্তু চাকরি করতে পারি,
ঠিকঠাক করে চাকরি থেকে মানে চাকরিতে গিয়ে কাজ করতে পারি, এবং স্যালারির অর্ধেক কিন্তু ওরাই দাবিদার। ওরাও কিন্তু বাইরে গিয়ে কাজ করতে পারে, কিন্তু দুজন যখন কাজে বেরোনোর জন্য বাধ্য হতে হয়, তখন দেখা যায় যে ফ্যামিলিতে সন্তানদের কিন্তু ঠিকঠাক দেখাশোনা হয় না। আজ তিলোত্তমার যে অ্যাক্সিডেন্ট, এই তিলোত্তমার অ্যাক্সিডেন্ট আমরা শপথ নেব যে তিলোত্তমা আর যেন কোনো দিন না অ্যাক্সিডেন্ট হয়। সর্বশেষে একটা অডিও আপনাদের শোনাবো। আমি এই অডিওর সত্যতা যাচাই করিনি, বাট এই অডিওটা শুনে আপনারা নিজেরাই ঠিক করুন যে আমরা কোথায় আছি, কি করছি। মানে একটা সমাজ যারা মানে মাফিয়াগিরিতে একেবারে ভরপুর, মেডিসিন মাফিয়া থেকে, শিক্ষা মাফিয়া থেকে, একটা স্টুডেন্ট, যে মেরিটোরিয়াস স্টুডেন্ট, ডাক্তারি পাশ করে সে পোস্ট গ্র্যাজুয়েট মানে এমডি করছে, একটা তার প্রোডাকশান, সে কত মানুষের সেবা করতে পারতো। 31 বছর বয়সে চলে গেল, কত মানুষের সেবা করতে পারতো, এবং তার প্রোডাকশান যে কত হতো সমাজের জন্য, সে কত কিছু করতে পারতো। শুধু তাই নয়, সে মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিল, বাবা মায়ের কত অবদান ছিল, কত টাকা পয়সা খরচা করেছে। আর যতই হোক না কেন, গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করুক, কিন্তু একটা ডাক্তারি পড়তে গেলে মিনিমাম 1 কোটি টাকা খরচা হয়। বাবা মা কিন্তু 1 কোটি টাকা খরচা করে তাকে পড়িয়েছে ভালো কিছু মানে স্বপ্ন দেখানোর জন্য, ভালো কিছু করার জন্য, আমাদের দেশের সেবা করার জন্য, সমাজকে সেবা করার জন্য। কিন্তু তিনি হারিয়ে গেলেন এক মাফিয়া চক্রর পাল্লায় পড়ে। হয় সঞ্জয় বাবু বলছি আমি, সঞ্জয় বাবুকে সামনে রেখে এই যে মাফিয়া চক্র, জানি না এর মধ্যে কতটা কি সত্য, কতটা কি মিথ্যা, কিন্তু আমরা চাইলে এই চক্রটা, এই পড়াশুনোর যে আজকের দিনে এই যে এডুকেশনাল মাফিয়া চলছে, কালকে যারা ডাক্তার হয়ে বেরোবে, সবই তো ওরকমই ডাক্তার হয়ে বেরোবে। তাহলে মানুষ কীভাবে শুশ্রূষা প্রাপ্ত হবে, অসুখ থেকে কিভাবে বেরোবে? যদি ডাক্তারই জালি হয়, ডাক্তারই যে ঘুষ দিয়ে যে পাস করা হয়, বোঝা যাচ্ছে না স্বাস্থ্য কোথায় যাবে। শিক্ষা তো গেছেই গেছে, স্বাস্থ্যও যদি যায়, বলছি আমরা আগামী দিনে এই বিকশিত ভারত 1947 সালে কিভাবে হবে? সেখানে তো নারী শিক্ষা নেই, সেখানে তো স্বাস্থ্য নেই। আর সর্বশেষে বলবো যে ভারতবর্ষ মানে আনসিকিউরিটিতে 200 দেশের মধ্যে অনেক নিচে, প্রায় 150-160তম স্থানে আছে। তো এটাকে ইমিডিয়েট আমাদেরকে প্রতিরোধ করতে হবে। আমরা যেন প্রথম 10-এ নারী শিক্ষাতে, নারী সিকিউরিটিতে আসতে পারি, এবং তার জন্য প্রত্যেককে আমাদের বিকর্ণ হতে হবে। ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলতে হবে। এই বলে আমি আমার প্রতিবেদন শেষ করছি। নমস্কার।